नमस्कार बंधु आपनारा देखছেন होमिओपैथिर दारुण एक चैनल डॉक्टर एम के रॉय होमिओपैथ और आमी आपनादेर अति परिचित आपनादेर काछेर बंधु डॉक्टर मृणाल कांति राय। चलुन आज एक दारुण सबजेक्ट निये आलोचना करा जाक जेटा आपामर एक निर्दिष्ट बयस अब्दि 30, 35, 40 बछर बयस अब्दि एडोलेसेंट पिरियड थेके যৌবনের শুরুর দশা থেকে প্রত্যেকটা পুরুষ মহিলা কম বেশি ভুগে থাকেন। আজ সেই সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয় একনি বা পিম্পলস, বাংলায় যাকে আমরা ব্রণ বলে জানি। দেখুন, ব্রণতে ভোগেনি এমন ছেলে বা মেয়ে খুবই বিরল। তো কেন হয় আমরা আজকে এই ভিডিওতে খুব সংক্ষেপে তার কয়েকটি কারণ বলবো। পরবর্তী ভিডিওতে আমরা এর প্যাথোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথম যে কারণটা হয় সাধারণত 11, 12, 13 বছর বয়স থেকে শুরু করে 30, 35, 40 বছর বয়স অবধি এর প্রকোপ দেখা দেয়। এর নিচে অর্থাৎ 11, 12 নিচে এবং 40, 45 উপরে সাধারণত এগুলো দেখা যায় না, সাধারণত দেখা যায় না। ঠিক আছে, কেন হয়? প্রথম যে কারণ সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। পুরুষের নির্দিষ্ট কিছু হরমোন আছে, মহিলাদের কিছু নির্দিষ্ট হরমোন আছে। সেই হরমোনে যদি তারতম্য ঘটে, এধার ওধার ঘটে, তাহলে কিন্তু পুরুষ অথবা মহিলার মুখে ব্রণ হতে পারে। ব্রণ যে শুধু মুখেই হবে এমন কিন্তু নয়। ব্রণ আপনার সর্বত্র হতে পারে। ব্রণ আপনার চেস্টে হতে পারে, ব্রণ আপনার পিঠে হতে পারে, ব্রণ আপনার শোল্ডারে কাঁধে হতে পারে। ঠিক আছে না? আপনার হেয়ার মার্জিনে হতে পারে। হ্যাঁ, এমন সমস্ত জায়গায় কিন্তু ব্রণ হয়ে থাকে। সেকেন্ড যে কজ সেটা হচ্ছে স্পাইসি ফুড অ্যান্ড রিচ ফুড। যদি আপনি খুব রিচ খাওয়া দাওয়া করেন, আপনি যদি জাঙ্ক ফুড খাওয়া দাওয়া করেন, আপনার যদি তেল ঝাল মশলা খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার ব্রণ বা পিম্পলসের প্রবণতা বাড়তে পারে। এছাড়া আপনি যদি খুব অ্যাংজাইটি লাইফ লিড করেন, খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, আপনার যদি ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আপনার জীবনে ব্রণ আসতে পারে। ওই বয়স দশায় কিন্তু ওই যে ডিউরেশন বলেছি 11, 12 থেকে আরম্ভ করে 40, 45 মধ্যে আপনার ব্রণ আসতে পারে। এরপর যে কারণ সেটা হচ্ছে যে ডেড সেল। আমরা জানি যে প্রকৃতির নিয়মে আমাদের চামড়া মৃত কোষে পরিণত হয়। সেই মৃত কোষ যদি রেগুলারলি আমাদের শরীর থেকে, আমাদের মুখ থেকে, আমাদের দেহ থেকে যদি সরানো না যায় প্রাকৃতিক উপায়ে, অথবা আমরা নিজেরা যদি সেগুলোকে না সরিয়ে দিই, তাহলে সেই ডেড সেল অ্যাকুমুলেট হয়ে কিন্তু একনি বা ব্রণ হতে পারে। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের প্রত্যেকটা চামড়ার বিভিন্ন জায়গায় লোমকূপ আছে, আর প্রত্যেকটা লোমকূপের তলায় আমাদের একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডকে বলা হয় সিবেসিয়াস গ্ল্যান্ড, যেটা জীবজন্তু সকলের ক্ষেত্রেই থাকে। আমাদের মুখের মধ্যে সেই সিবেসিয়াস গ্ল্যান্ডের মাত্রা অত্যাধিক বেশি রয়েছে। সেই সিবেসিয়াস গ্ল্যান্ডে এক রকমের ফ্লুইড তৈরি হয়, সেটা হচ্ছে সিবেসিয়াস ফ্লুইড, যেটা আমাদের চামড়াকে পিচ্ছিল রাখে, তরল রাখে, মসৃণ রাখে, তেলতেলে রাখে। এটা প্রকৃতির নিয়মে বেরোবে। কোনো কারণে যদি এই সিবেসিয়াস গ্ল্যান্ডের ফ্লুইড যদি বেরোতে না পারে, তাহলে ওই ফ্লুইডগুলো ওই যে পোর আছে ওই পোরের মধ্যে অ্যাকুমুলেট হয়ে যায়, মুখটা বন্ধ হয়ে যায়। সেই পোরগুলো ওখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য ওগুলো সংক্রামিত হয়ে ব্রণ বা একনি তৈরি করে বা পিম্পলস তৈরি করে। মোটামুটি প্যাথোলজি বলতে পারলাম। বিস্তারিত প্যাথোলজি আমরা পরে জানবো। আজ আমরা মূলত যে জন্য আলোচনা করছি সেটা হচ্ছে যে মূলত আমরা এই পিম্পলস, ব্রণ বা একনির ওষুধ নিয়ে আলোচনা করব। তাহলে আসুন, প্রথমেই যে ওষুধের কথা আমাদের মনে পড়বে সেটা একটা পলিক্রেস্ট মেডিসিন, তার নাম হচ্ছে সালফার। আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা শুনে ভাবছেন বাপরে, ব্রণতে আবার সালফার? হ্যাঁ বন্ধু, ব্রণতে সালফারের যা কাজ সেটা একম অদ্বিতীয়, কেমন মারাত্মক ধরনের কাজ। এই জাতীয় ব্রণতে খুব জ্বালা থাকে, খুব চুলকানি থাকে, কেমন। এই জাতীয় ব্রণ চুলকালে খুব আরাম লাগে, চুলকানোর পরে জ্বালা করে। যদি আপনি ঠান্ডা জল দেন তাহলে আরাম লাগবে, গরম দিলে এর বৃদ্ধি আছে, বিছানার হিটে এর বৃদ্ধি আছে। সাধারণত ফিল্দি, খুব নোংরা স্কিন হয়, গ্রেজি চকচকে স্কিন হয়, মিষ্টি খুব খেতে পছন্দ করে, হট পেশেন্ট। আর কি দেখবো যে হাঙ্গার অ্যাগ্রাভেশন, অর্থাৎ খিদে পেলে সহ্য করতে পারে না। এবং আরও যদি একটু মেলাতে পারে কি 10 to 11 AM অ্যাগ্রাভেশন, সকাল 10টা থেকে 11টার মধ্যে এর বৃদ্ধি আছে। ঠিক আছে, মিষ্টি খেতে পছন্দ করে, আমি আগেই বললাম। এইটুকুন যদি আপনি মেলাতে পারেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে এখানে সালফার দিতে পারেন। ডোজ, পোটেন্সি আমরা একদম শেষে বলে দিচ্ছি, রিপিটেশন সব বলে দিচ্ছি।
সেকেন্ড যে ওষুধের কথা আমরা বলবো তার নাম হচ্ছে হিপার সালফার। আগে বললাম সালফার, এবার হচ্ছে হিপার সালফার। দেখুন, হিপার সালফার খুব সেন্সিটিভ পেশেন্ট, ঠান্ডায় ভীষণ কাতর হয়, এতটাই কাতর যে আপনি যে রুমে বসে আছেন সেই রুমকে বাদ দিয়ে অন্য একটা রুমের যদি জানালা বা দরজা খোলা যায়, সেই পেশেন্ট মনে করে কি ওই জানলা থেকে ওই দরজা থেকে যেন হাওয়া আসছে, যার জন্য আমার খুব শীত লাগছে, আমি খুব কাতর বোধ করছি, আমি খুব কষ্ট বোধ করছি। বোঝা গেছে? এই পেশেন্ট হচ্ছে হিপার সালফার পেশেন্ট। এই হিপার সালফারের পেশেন্টের যে একনি বা ব্রণ হয় বা পিম্পলস হয়, সেগুলো বড় বড় হয়, সেগুলো পাস ফর্মেশন হতে পারে, পুঁজযুক্ত হতে পারে, এবং এই পুঁজযুক্ত একনি বা ব্রণ আগামী দিনে স্কার তৈরি করে। স্কার মানে হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে পার্মানেন্টলি এক ধরনের দাগ, সেই দাগ কিন্তু তৈরি করে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে ব্রণ বা একনি এমন এক জিনিস, যদি আপনি এটাকে নিয়ে কোনো খোঁটাখুটি করেন, যদি আপনি এটাকে চাপাচাপি করেন, ওটাকে ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা ভুল করে থাকে, যে আমাদের স্কিন, আমাদের গালের স্কিন, বিশেষত ফেসের স্কিন এতটাই সেন্সিটিভ যে সামান্যতম যদি আপনি আঁচড় দেন তাহলে সেখানে পার্মানেন্টলি স্কার, বিশেষ করে পক্স, ব্রণ এর দাগ কিন্তু আমরা বহু মানুষের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে দেখতে পাই। সুন্দর মুখগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে অজ্ঞানতার বশত সুন্দর মুখগুলোকে কত করুণ দশায় পরিণত করে, কত বিশ্রী দশায় পরিণত করে। তাদের গালের মধ্যে ছোপ ছোপ দাগ, কালো কালো দাগ, ডিপ ডিপ দাগ পড়ে যায় না? তো আমরা এই ভুলটা যেন না করি। তাহলে হিপার সালফারের পেশেন্ট বলছিলাম যে স্কার তৈরি করে, হিপার সালফারের পেশেন্ট পুঁজযুক্ত তৈরি করে, খুব সেন্সিটিভ, এতটাই ব্যথাপ্রবণ হয় যে সেখানে হাত অব্দি নিতে পারে না, প্রচণ্ড শীত কাতুরে। হ্যাঁ, এরকম যদি আপনি পান তাহলে আপনি তাকে হিপার সালফার দিন। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া হিপার সালফারের মতন কম বেশি এক। সাইলেশিয়ার পেশেন্ট কী আছে, ডিপ, সাইলেশিয়ার একনিগুলো খুব ডিপে যায় এবং এও কিন্তু স্কার তৈরি করে। সাইলেশিয়ার পেশেন্টগুলো সাপুরেট হতে একটু বেশ সময় লাগে, ঠিক আছে? বড় বড় হয়, ঠান্ডায় খুব কাতর, এই পেশেন্ট কিন্তু ঠান্ডায় খুব কাতর, সব সময়ের জন্য ঠান্ডা ঠান্ডা বোধ করে। হ্যাঁ, তো আপনি যদি এগুলোকে সাইলেশিয়া দিয়ে ট্রিট করেন, দেখবেন খুব নিশ্চিন্তভাবে একনি ভালো হয়ে যাচ্ছে, মুখে কোনো দাগ ছোপ বা কোনো স্কার থাকবে না। সাইলেশিয়ার পেশেন্ট খুব ওভার সেন্সিটিভ, ফিজিক্যালি মেন্টালি, যেমন হিপার সালফারের পেশেন্ট। হিপার সালফারের পেশেন্টও কিন্তু খুব সেন্সিটিভ, ফিজিক্যালি খুব সেন্সিটিভ, মেন্টালও কিন্তু খুব সেন্সিটিভ। সাইলেশিয়ার পেশেন্টও ঠিক তাই। এরপর আমরা যে ওষুধের কথা জানবো, দেখুন ছোট্ট ছোট্ট করে টিপস, নাটসেল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, শুধু এইটুকুন মেলাবেন, দেখবেন ভালো হয়ে যাবে, আর কিছু দেখতে হবে না। এরপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালিব্রোমেটাম। ঠিক আছে, দারুণ ওষুধ। ক্যালিব্রোম চেনার খুব সুন্দর নিয়ম হচ্ছে কি, ঘন ঘন হতে পারে অথবা স্ক্যাটার্ডলি হতে পারে, ছড়িয়ে ছড়িয়ে হতে পারে, কিন্তু এর মজার জিনিস হচ্ছে খুব বড় বড় হবে, লার্জ, রোজিয়েসি, গোলাপের মতন দেখতে হয়, খুব পেনফুল, বড় বড়, এক জায়গায় গুচ্ছ গুচ্ছ হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েও হতে পারে। ঠিক আছে, ক্যালিব্রোম, এই ক্যালিব্রোমের পেশেন্ট যদি আপনি দেখেন, পুঁজযুক্ত হতে পারে, পুঁজ ছাড়াও হতে পারে। এইটুকুন যদি সিমটম আপনি মেলাতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যালিব্রোম দিতে পারেন, এবং ক্যালিব্রোম দিলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পেশেন্ট রিলিফ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই পেশেন্ট রিলিফ হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে একনি যদি সঠিক ট্রিটমেন্ট করা যায়, কারণ ধরে ট্রিটমেন্ট করা যায়, সঠিক লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট করা যায়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যায়। এই ক্যালিব্রোমের একনির সঙ্গে নার্ভাস সেন্সিটিভিটি কিন্তু একটা সম্পর্ক আছে। নার্ভাস স্ট্রেস, খুব কী বলবো, খুব নার্ভাস ফিল করে ইয়াং ফ্ল্যাবি পুরুষ অথবা মহিলারা কিন্তু এর দ্বারা খুব আক্রান্ত হয়। এইটুকুন মেলাবেন, ক্যালিব্রোম দেবেন, ভালো হয়ে যাবে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর প্রত্যেকে জানেন, ন্যাট্রামিউর, ঠিক আছে না, কমন সল্ট। ন্যাট্রামিউরের পেশেন্ট কিন্তু ক্রেভিং ফর সল্ট, এটা কিন্তু দেখবেনই। ন্যাট্রামিউর কিন্তু লবণের প্রতি ওর প্রচণ্ড স্পৃহা আছে, কিন্তু রুটিতে, ব্রেডে কিন্তু সম্পূর্ণ অনীহা আছে, অ্যাভারশন। এটা মিলিয়ে নেবেন শুধু, কি লবণ খেতে পছন্দ করে আর রুটি খেতে একেবারেই পছন্দ করে না। ন্যাট্রামিউরের ব্রণ কেমন হবে, বড় বড় হবে, স্ক্যাটার্ডলি হবে, ছড়িয়ে ছিটিয়ে হবে, নানান জায়গায় হবে। সাধারণত চুলের এই মার্জিনগুলোতে হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, হেয়ার মার্জিনগুলোতে না, এই হতে পারে, মুখের চারিদিকে হওয়ার প্রবণতা হতে পারে, এছাড়া গালে টালে তো হতেই পারে। হ্যাঁ, এইটুকুনকে মেলাবেন, মিলিয়ে ন্যাট্রামিউর দেবেন। ন্যাট্রামিউর পেশেন্ট খুব লিন থিন, একটু উঁচু বালিশে শুতে পছন্দ করে, কেমন, খুব সেন্সিটিভ, মেন্টালি খুব সেন্সিটিভ। এইটুকুন মেলাবেন, দিয়ে ন্যাট্রামিউর দেবেন, ভালো হয়ে যাবে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে পালসেটিলা।
দেখুন, পালসেটিলা হচ্ছে সাধারণত লেডিস ফিঙ্গার, এর কমন নেম হচ্ছে লেডিস ফিঙ্গার, অর্থাৎ মেয়েদের জন্য সাধারণত খুব প্রযোজ্য। সাধারণত মেনোপজ এর আগে, পিউবার্টির সময়, অথবা মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা হয়, যেটাকে আমরা মেন্স বলি, মাসিক বলি, সেই মাসিকের সময় সাধারণত তাদের ওই গালে ওরকম ব্রণ দেখা দেয়। ব্রণগুলো খুব সেন্সিটিভ, পালসেটিলার পেশেন্ট খুবই সেন্সিটিভ, অল্পতেই কান্নাকাটি করে, ঠিক আছে, খুব শীতকাতুরে, হ্যাঁ, খুব রিচ ফুড, স্পাইসি ফুড খেতে পছন্দ করে, কিন্তু আবার কেক, পেস্ট্রি, রিচ ফুড, এতে কিন্তু ওর অ্যাগ্রাভেশন। একেবারেই মাংস খেতে চায় না, মিটে কিন্তু অ্যাভারশন এবং মিটে কিন্তু অ্যাগ্রাভেশন, দুটোই আছে, ঠিক আছে। এইটুকুন যদি আপনি মেলাতে পারেন, আপনি পালসেটিলা দিন, পেশেন্ট ভালো হয়ে যাবে। তারপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিম ক্রুড। প্রত্যেকেই জানেন যে অ্যান্টিম ক্রুড সাধারণত আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করি, কিন্তু আপনি একনির জন্য কিন্তু সুন্দরভাবে অ্যান্টিম ক্রুডকে প্রয়োগ করতে পারেন। অ্যান্টিম ক্রুডের কী দেখবেন, প্রথমে যে একটু জিভটা দেখে নেবেন, যে জিভে হোয়াইট কোটিং টাং, জিভে একটা সাদা দইয়ের আস্তরণের মতন বা দুধের আস্তরণের মতন থাকে, এটা যদি থাকে তো আপনি নিশ্চিন্তে বলতে পারেন কি এটা আমার অ্যান্টিম ক্রুডের পেশেন্ট। এই অ্যান্টিম ক্রুড যদি আপনি দেন তাহলে কিন্তু একনি খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি। অ্যান্টিম ক্রুডের একনির সঙ্গে একটা খাওয়া দাওয়ার সম্পর্ক আছে, ওভার ইটিং। যদি খুব বেশি খাওয়া দাওয়া করেন এবং স্পাইসি ফুড খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিম ক্রুডের ব্রণ হওয়ার প্রবণতা বা একনি হওয়ার প্রবণতা বেড়ে যায়। এটুকুনকে মিলিয়ে নেবেন। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া সালফ। যেমন ক্যালকেরিয়া কার্বের নাম শুনেছেন, এটা হচ্ছে ক্যালকেরিয়া সালফ। শরীরে বিভিন্ন জায়গায় ব্রণ হতে পারে, ব্রণগুলো স্কার ফর্মেশন করে, ব্রণগুলো ব্যথাযুক্ত হয়, ব্রণগুলো পুঁজযুক্ত হয়। এইরকম পেশেন্ট যদি আপনি পান, আপনি ক্যালকেরিয়া সালফ দেবেন। ক্যালকেরিয়া সালফের যে পুঁজ তৈরি হয় সাধারণত ইয়েলোইশ, হলদে হলদে হয়, চটচটে হয়, কেমন পুঁজযুক্ত হওয়ার প্রবণতা বেশি, স্কার তৈরি হয় ক্যালকেরিয়া সালফ। এবং শেষ যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিক খুব সুন্দর ওষুধ। আর্সেনিক দেখুন যে মেন্টালি খুব রেস্টলেস কিন্তু ফিজিক্যালি খুব উইক, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর্সেনিকের পেশেন্ট কিন্তু মেন্টালি খুব রেস্টলেস, খুব ছটপট ছটপট করে মানসিক দিক দিয়ে, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে, এক চিন্তা থেকে আরেক চিন্তায় জাম্প করে, কিন্তু ফিজিক্যালি খুব দুর্বল। আর্সেনিকের পেশেন্ট হচ্ছে চিলি পেশেন্ট। আর্সেনিকের পেশেন্ট কিন্তু খুব ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। বই যেখানে রাখবে সুন্দরভাবে বইপত্র গুছিয়ে রাখবে। স্কুল থেকে ব্যাগ আসবে, ঠিক জায়গায় জুতো রাখবে, ঠিক জায়গায় জলের বোতল রাখবে, ঠিক জায়গায় বইপত্র গুছিয়ে রাখবে। পড়ার টেবিল একদম নিট অ্যান্ড ক্লিন। বিছানা চাদর সুন্দর করে টান টান করে পাতা থাকবে, সেখানে কোনো নোংরা থাকবে না, নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, টিপটাপ। আর্সেনিকের পেশেন্ট, ঠিক আছে না? আর্সেনিকের পেশেন্ট হটে অ্যামুলেশন, গরম দিলে অ্যামুলেশন হয়। এই যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে আর্সেনিক দেবেন। আর্সেনিকের একনিতে বা পিম্পলসে খুব ব্যথা থাকে, জ্বালা থাকে, বার্নিং থাকে। যেমন সালফারে আছে ইচিং, পেন, বার্নিং। আর্সেনিকও কিন্তু তেমনি খুব স্মল হয়, ছোট ছোট হয়। আর্সেনিকের পিম্পলস বা ব্রণ কিন্তু খুব বড় বড় হয় না, কিন্তু ছোট ছোট হয়, মিলিয়ারি হয়, র্যাশের মতন, ছোট্ট ছোট র্যাশের মতন হয়, কিন্তু খুব জ্বালাযুক্ত। বাট আর্সেনিকের এটা একটা সিমটম। তাহলে এই যে কটা বললাম, এই কটাকে যদি আপনি মিলিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে ব্রণ খুব তাড়াতাড়ি আপনার কাছে ঠিক হয়ে যাবে। ব্রণতে করবেন না কি কি? প্রথম যেটা কারণ বলেছিলাম কি যে স্পাইসি ফুড এবং রিচ ফুড, জাঙ্ক ফুড আপনি ব্যবহার করবেন না। বোঝা গেছে? 2, কখনো হাত দিয়ে বা গামছা দিয়ে কখনো এগুলোকে টেপাটাপি করবেন না বা ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু পার্মানেন্ট স্কার হবে। ওই স্কার কিন্তু কোনো মলম দিয়ে, কোনো অয়েনমেন্ট দিয়ে আপনি তুলতে পারবেন না। পার্মানেন্টলি স্কার, আপনার সুন্দর মুখটা কিন্তু অতি অসুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আর কি করবেন না, আপনি স্ট্রেস থেকে একটু বিরত থাকবেন। মনে রাখবেন যে স্ট্রেস কিন্তু এই একনির জন্য 1 নম্বর কারণ, এবং রাত্রে যাতে সুন্দরভাবে ঘুম হয় তার চেষ্টা করবেন। আর কি করবেন, যত পারবেন বাইরে থেকে এসে বারবার করে ঠান্ডা জলে, প্লেন ওয়াটারে আপনি আপনার মুখটাকে সুন্দরভাবে ধোবেন, হাত পাগুলোকে সুন্দরভাবে ধোবেন। আর কি করবেন, যদি কখনো আপনাকে ফেস ওয়াশের জন্য, দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা ধোবার জন্য আপনি খুব জেন্টল সফট হার্বাল সোপ ব্যবহার করবেন। কোনো রকম কেমিক্যালযুক্ত কোনো অয়েনমেন্ট, কোনো লোশন, কোনো ক্রিম অথবা কোনো খার জাতীয় কোনো জিনিস আপনি এখানে ব্যবহার করবেন না। এই কটা সতর্কতা যদি আপনি মানেন
তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি একনি বা ব্রণ থেকে মুক্তি পাবেন। বোঝা গেছে? তাহলে আমরা একনি সম্পর্কে সম্যক ধারণা তৈরি করলাম। আমি আগেও বলেছি, আবার বলছি, কি কেন হয়, কী জন্য হয়, হরমোনাল লেভেল কেমনভাবে ডিস্টার্ব হয়, হ্যাঁ, পেটের জন্য কিভাবে আমাদের ব্রণ তৈরি হয়, এর ইলাবোরেটলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে শুধুমাত্র আমরা মেডিসিনাল পার্টটাকেই গুরুত্ব দিলাম। এবার ওষুধের ব্যাপারে তো আমরা বললাম যে কী কী সিমটমের জন্য কী কী ওষুধ দেবেন। এবার আসুন পাওয়ার রিপিটেশন আপনি কিভাবে করবেন। সাধারণত 200 পোটেন্সি, 30 থেকে 200 পোটেন্সি অ্যাজ পার ইয়োর চয়েস। আপনি আপনার পছন্দ মতন 30 থেকে 200 পোটেন্সির ওষুধ যেটা খুশি নিতে পারেন। 30ও নিতে পারেন, যে কোনো ওষুধের সিমটম অনুযায়ী 200 পাওয়ারটাও নিতে পারেন। আমি যে কথা বলি, আমি যেভাবে দিই, আমি সেইভাবে আপনাকে জানাচ্ছি যে 1 কাপ জল বা 1 গ্লাস জল নেবেন, প্লেন ওয়াটার, ডিস্টিল ওয়াটার হলে আরও ভালো। তাহলে আপনি যে ফিল্টার জল ব্যবহার করেন খাবার জন্য, সেখানে নেবেন। আপনি 1 ফোঁটা যে কোনো ওষুধ সিলেক্টেড, আপনার মনের মতন সিলেক্টেড যে কোনো ওষুধ 1 ফোঁটা দেবেন। যদি বড়িতে হয়ে থাকে তাহলে 20 নম্বর অথবা 30 নম্বরের বড়ি একটা দেবেন, দিয়ে 10 বার করে নাড়াবেন। 10 বার করে নাড়িয়ে সকালে একবার, রাত্রে একবার, এটা আর 4 ঘন্টা পর পর কিন্তু আপনাকে নিতে হবে না। যেহেতু এটা তো অ্যাকুট নয় যে একেবারে জীবন শেষ হয়ে যেতে পারে, যে কোনো রকম অঘটন ঘটতে পারে, এটা সেরকম নয়। এটা একটা দীর্ঘমেয়াদী, কিছুদিন ধরে থাকতে পারে। ব্যথাও এরকম নয় যে আপনার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। সেই সব ক্ষেত্রে আমরা ঘন ঘন রিপিট করি। তাহলে আপনি 1 গ্লাস জল বা 1 কাপ জলের মধ্যে যে কোনো ওষুধ, আপনার সিলেক্টেড মেডিসিন, ফোটাতে হলে 1 ফোঁটা। যদি আপনি গ্লোবিউলসে নিয়ে থাকেন, 20 নম্বর বা 30 নম্বর গ্লোবিউলস একটা দেবেন, 10 বার করে নাড়াবেন। সকালবেলায় এমটি স্টমাকে একবার খাবেন, আর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একবার খাবেন। মনে রাখবেন যে ওষুধ ঘুম থেকে উঠে শুধু মুখটা ধুয়ে নিয়ে একবার খাওয়ার পর কমসে কম 45 থেকে 1 ঘন্টা বাদে আপনি দাঁত ব্রাশ করবেন বা টিফিন করবেন। রাত্রিবেলা ঠিক তাই খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর, অথবা খাওয়া দাওয়ার 1 ঘন্টা আগে আপনি ওষুধ প্রয়োগ করবেন। এইভাবে আপনি পরপর 2 দিন করুন। ধরুন আজকে যদি আমি করি, আজকে রাত্রিবেলা আমি এই ভিডিওটা তৈরি করছি, তাহলে রাত্রিবেলা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আজ রাত্রি কাল সকাল, কালকে রাত্রে পরশুদিন সকাল, প্রত্যেকবার কিন্তু 10 বার ক্লকওয়াইজ একই দিকে নাড়বেন। একই দিকে ডিরেকশনটা যেন ঠিক থাকে, এবং পূর্ণ 10 বার রোটেট করবেন। করে ওষুধ ব্যবহার করে জল ফেলে দিন, আপনারা কাজে লাগবে না। অপেক্ষা করুন, দেখবেন যে ধীরে 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 আপনার ব্রণ কমে আসছে, ব্যথা কমে আসছে, পুঁজ শুকিয়ে যাচ্ছে, মামড়ি পড়ে যাবে, আপনার মুখ আগের মতন সুন্দর, সচ্ছল, সাবলীল হয়ে যাবে। আপনি খুব আনন্দ পাবেন। বোঝাতে পেরেছি? তাহলে আজকের জন্য ভিডিওকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার আসছি অন্য সাবজেক্ট নিয়ে, অন্য বিষয় নিয়ে। আপনাদের খুব চাহিদা অনুযায়ী যে যে জিনিসগুলো খুব বার্নিং সমস্যা আমাদের জন্য, সেগুলো নিয়ে আসছি। দেখা হবে খুব শীঘ্রই। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অপরকে আনন্দ দিন, নিজের পরিবারকে আনন্দ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।